মুর্শিদাবাদ মানেই ঐতিহাসিক সব স্থাপত্য। আর এই মুর্শিদাবাদের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ইতিহাসের গল্প। আজ আমরা ঠিক তেমনই এক ঐতিহাসিক জমিদার বাড়িতে এসে পৌঁছেছি, যার নাম নিমতিতা জমিদার বাড়ি। নমস্কার, আমি রাহুল। যাযাবর মন নিয়ে বেরিয়ে পড়ি নতুন নতুন অভিজ্ঞতার সন্ধানে। আজ রবিবার, আর সময় সকাল 7:30। আমরা রওনা দিলাম নিমতিতা জমিদার বাড়ির উদ্দেশ্যে। আজকের এই বাইক ট্রিপে আমার সঙ্গী হলো সুফল। সকাল 8টায় মেন রোডে আমাদের দেখা করার কথা। আমার মতো যারা মুর্শিদাবাদ বা তার আশেপাশে থাকো, তারা চাইলে উইকেন্ডে ঘুরে আসতে পারো এই ঐতিহাসিক জমিদার বাড়ি। আমার বাড়ি থেকে নিমতিতা জমিদার বাড়ির দূরত্ব 55 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি। তাহলে চলো আজকের যাত্রায় ইতিহাসের পথে বেরিয়ে পড়ি। তো আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 43 কিলোমিটার চলে এসেছি। পিছনেই দেখতে পাচ্ছ আয়রন ব্রিজ। আমরা এখানে একটু রেস্ট করছি। আর ওই যে বললাম আমার সঙ্গে সুফল এসছে, সুফল একটু ছবি টবি তুলছে আর ওর ভিডিওর জন্য কিছু শ্যুট করলো। এখান থেকে বেরিয়ে যাব, একদম গিয়ে দাঁড়াবো হচ্ছে ওই নিমতিতা রাজবাড়িতে। তার আগে কোনো জায়গায় দাঁড়াবো না, চলো নিমতিতা রাজবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তোমরা যারা এখানে আসার পরিকল্পনা করছো আর যদি বাসে আসো, তাহলে তোমাদের বহরমপুর টু ফারাক্কা যাওয়ার রাস্তায় মানে NH-12 উপর সাজুর মোড় বলে একটা স্টপ আছে, সেখানে নামতে হবে। আর ট্রেনে এলে নিমতিতা রেলওয়ে স্টেশন হলো এই জমিদার বাড়ির সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন। এটা হলো সাজুর মোড়। আমরা যাব এইদিকে, আমরা এদিক থেকে বহরমপুর হয়ে আসছি। যারা বহরমপুর হয়ে আসবে তাদেরকে ডান দিকে যেতে হবে, আর যারা মালদার সাইডে আসবে তাদেরকে বাম দিক হয়ে এই মেন রোডের এদিক দিয়ে মেন রোড ছেড়ে ভিতর দিকে চলে যেতে হবে। সাজুর মোড় থেকে এবার আমরা গ্রামের ভিতরের রাস্তায় ঢুকে গেলাম, মানে NH-12 ছেড়ে। সাজুর মোড় থেকে নিমতিতা রাজবাড়ির জন্য টোটো পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। 10 থেকে 20 টাকার বিনিময়ে আশা করি পৌঁছে দেবে, তার থেকে বেশি ভাড়া হওয়ার কথা না। এটা হচ্ছে BSF ক্যাম্প। এদিকে রেকর্ডিং করা যায় না, মানে ক্যাম্পের ভিতর সাইড না, এটা আউটসাইড। সামনেই ওখানে দেখছে ওটা গঙ্গার ওপারে হচ্ছে বাংলাদেশ। আমরা প্রায় চলে এসেছি, আর একটু গিয়েই হয়তো রাজবাড়িটা পেয়ে যাব। পাশেই ক্যাম্প আছে, ক্যাম্পটাও দেখলাম। ক্যাম্পের ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, কিন্তু BSF ক্যাম্প যেহেতু আছে সেহেতু ওই মানে গলির মতো যে রাস্তাটা আছে সেটা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা যেতে পারলাম না। তো আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে। এই হচ্ছে রাজবাড়ি। প্রায় 14 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। তবে এখানে এসে প্রথমে আমরা জমিদার বাড়ির ফ্রন্ট সাইড খুঁজে পাচ্ছিলাম না, কারণ সামনে যাওয়ার রাস্তাটা বাঁশ দিয়ে ঘেরা ছিল। তাই আমরা ঠিক করলাম আগে এই জমিদার বাড়ির পিছনের দিকটা এক্সপ্লোর করা যাক। যদিও এখানে আসার আগেই একজন স্থানীয় মানুষের সঙ্গে ফোনে কথা বলে রেখেছিলাম, যিনি আমাদের ভেতর থেকে পুরো জমিদার বাড়িটা ঘুরে দেখাবেন। এই জমিদার বাড়িটাকে দেখে আমার সবচেয়ে আগে চোখে পড়লো এর দেওয়াল জুড়ে বেড়ে ওঠা বিশাল বিশাল গাছ। সত্যি কথা বলতে এর আগে অন্য কোনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে এভাবে গাছপালাকে পুরো প্রাসাদের গায়ে ছড়িয়ে থাকতে দেখিনি। দেখলেই বোঝা যায় বছরের পর বছর কতটা অবহেলায় পড়ে আছে এই ঐতিহাসিক স্থাপত্য। গাছের শাখা পোশাখা আর শিকড় দেওয়ালের ভিতর দিয়ে ঢুকে ধীরে ধীরে আরও মোটা ও শক্ত হয়ে উঠেছে। এর কারণেই দিনের পর দিন দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই জমিদার বাড়ি। আমি এখন রাজবাড়ির পিছনের দিকে আছি, সামনের গেটটা খুঁজে পেলাম না। একটা পরিচিত এখানকার স্থানীয় লোককে ফোন করেছিলাম, ও আসবে বললো। আপাতত পিছন দিকটা একটু এক্সপ্লোর করি। সামনে মানে পিছনে একটা ছোট্ট সুড়ঙ্গের মতো আছে, এর ভিতর থেকে কি আছে একটু দেখে আসি। রাজবাড়িটাকে একদম নোংরা করে ফেলে রেখেছে, এখানে বিভিন্ন রকম মাদকজাত দ্রব্যের বোতল। আর এই যে ভিতরে এইদিকে দোতলা যাওয়ার সিঁড়ি ছিল মনে হচ্ছে, এই যে সিঁড়ির ধাপগুলো এখন ভেঙে গেছে। এদিকে নিচটা রিসেন্টলি মনে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইদিকে কি আছে একটু হাত বাড়িয়ে দেখিয়ে দেখার চেষ্টা করি। এইদিকেও মনে হচ্ছে সিঁড়ি ছিল, যেটা এটা রিসেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। ওইদিকেও আমার হাত যাচ্ছে না, মনে হচ্ছে যেন ওই যে এখানে সিঁড়ি ছিল মেন সিঁড়ি, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে এদিকে সিঁড়ির ধাপ আছে, এদিক থেকে এইদিকে দোতলা, আর ওটা হচ্ছে 3তলা। ওই দিক থেকে হয়তো ওইদিকে 3তলা যাওয়ার সিঁড়ি ছিল। কি দারুণ একটা ঐতিহাসিক স্থাপত্য এখন মাটির সঙ্গে মিশে যেতে শুরু করেছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে বেশি দিন নেই,
খুব তাড়াতাড়ি এটা পুরোপুরি মাটির সঙ্গে মিশে যাবে। সামনে দেখছো নিমতলা রাজবাড়ি, সরি জমিদার বাড়ি। এটা রাজবাড়ি নয়, এখন প্রায় ভগ্নাবশেষ অবস্থায় পড়ে আছে। রাজবাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে, বা জমিদার বাড়ি বলো যেটাই বলো না কেন, এটা অবস্থা দেখে মনে হচ্ছে বহু মানে অযত্নে পড়ে রয়েছে এটা বছরের পর বছর, তার জন্য এই অবস্থায় পড়ে আছে। চলো একটু রাজবাড়ির ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মেন গেট, একদম ভিতরে যাওয়া যাবে না। তবে যে সামনে যে উঠোনের মতো আছে সেটা একদম ভেঙে গেছে, প্রায় 250 বছর রাজবাড়ি হলো। এটা ছিল দোতলা, দোতলাটা পুরোটা ভেঙে উন্মুক্ত হয়ে গেছে, পুরো সামনের পুরো আকাশটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে নিচের তলা। 1866 সাল নাগাদ দুই ভাই গৌরসুন্দর চৌধুরী আর দ্বারকানাথ চৌধুরী এই রাজবাড়িটি তৈরি করেছিলেন। ব্রিটিশ আমলের স্থাপত্য যেমন হাজারদুয়ারি প্যালেস আর নসিপুর রাজবাড়ির মতোই এই বাড়িটিও ইউরোপীয় ধাঁচে তৈরি। বিশাল স্তম্ভ, লম্বা বারান্দা আর রাজকীয় স্থাপত্যশৈলী আজও সেই অতীতের ঐশ্বর্য আর অভিজাত্যের কথা মনে করিয়ে দেয়। কিন্তু 1955 সালে জমিদারি প্রথা বন্ধ হওয়ার পর থেকেই এর পতন শুরু হয়। প্রায় 14 একর জায়গার এই প্রাসাদ হারিয়েছে তার থিয়েটার, বাগান আর অতিথিশালা। আর 5টা ট্যুরিস্ট প্লেস যেমন এটা সেরকম ঠিক নয়, তবে যারা ইতিহাস ভালোবাসে, ঐতিহাসিক স্থাপত্যের প্রতি যাদের টান আছে, তারা এখানে আসে এই নিস্তব্ধতার মধ্যে ইতিহাসকে খুঁজে দেখার জন্য। দু সালের জুন মাসে এই জমিদার বাড়িটাকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন হেরিটেজ সাইট ঘোষণা করেছে। কিন্তু এর অবস্থা দেখে মনে হয় না, এখন 2026 চলছে, 4 বছর পরেও কোনো রকম এতটুকু কাজ হয়নি। যদি এই মুহূর্তে থেকে সংরক্ষণ করা না হয় এই রাজবাড়িটাকে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই এটা মাটির সঙ্গে মিশে যাবে। এখানকার কিছু স্থানীয়দের সঙ্গে কথা বললাম, যারা বললো আজ থেকে 10 বছর আগেও এই যে উঠোনগুলো দেখছো, দোতলার ছাদগুলো দেখছো, সেগুলো কিন্তু ভালোভাবে ছিল। তারা ছোটোবেলায় এখানে যাওয়া আসা করেছে, এখন কিন্তু সেসব কোনোটাই সম্ভব নয়। আর সামনের যে গেটটা কথা বললাম সেটা শুধুমাত্র দুর্গাপুজোর সময় খোলে, তখন ভিতরে যাই, তাও আবার প্রশাসনের মত নিয়ে, যাতে ওখানে কোনো বিপদ না হয়, কিছু গার্ড হয়তো থাকে। বিখ্যাত বাংলা সিনেমা পরিচালক সত্যজিৎ রায় এখানে শুটিং করেছিলেন জলসাঘর বলে একটি সিনেমা। তারপর থেকেই এই রাজবাড়ি বা জমিদার বাড়ি খ্যাতি লাভ করে। এই জমিদার বাড়ির জায়গার উপরেই এখানে একটা বিএসএফ ক্যাম্প আছে, সেটা গড়ে উঠেছে। তাছাড়াও একটা স্কুল আছে, হাই স্কুল, সেটাও এই জমিদার বাড়ির জায়গার উপরেই গড়ে উঠেছে। আসলে এই জমিদার বাড়ির মালিকরা ছিল, তারা এই জায়গাগুলোকে দান করেছে গ্রামের কল্যাণার্থে। এতক্ষণ আমরা জমিদার বাড়ির সামনের দিক, ডান দিক আর বাঁ দিকের কিছুটা অংশ ঘুরে দেখলাম। এবারে জমিদার বাড়ির ভিতরের পরিবেশটা তোমাদের ঘুরে দেখাবো। আমরা এখানকার এক লোকাল দাদার সঙ্গে পরিচয় করেছি। আমরা রাজবাড়ির ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি, যতটা ভালো তোমাদের দেখাতে পারি ততটাই আমার ভালো লাগবে। মারাত্মক ব্যাপার। জমিদার বাড়ির ভিতরে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 5টা উঠোন বা আঙিনা, আর সেই আঙিনাগুলোর চারপাশে রয়েছে থাকার ঘর আর বারান্দা। ভাবো, যেমন একটা খেলার মাঠ যার চারিদিকে গ্যালারি বা দর্শকদের বসার জায়গা, ঠিক তেমনই মাঝখানে খোলা উঠোন আর চারপাশে সারি সারি ঘর। সব কিছু দেখেই মনে হচ্ছিল একসময় কতটাই না জাঁকজমক ছিল এখানে। হয়তো এই উঠোনেই হতো নানা অনুষ্ঠান, নাচ গান, খেলাধুলা আর বসতো জমজমাট আসর। তবে এখন সবটাই প্রায় জঙ্গল আর ঝোপঝাড়ে ভরে গেছে। যত্ন আর পরিষ্কারের অভাবে এই রাজবাড়ি ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার পুরনো সৌন্দর্য আর রাজকীয়তা। শুধু তাই নয়, সেই স্থানীয় দাদা আমাদের বললেন এখানে নাকি বিভিন্ন ধরনের বিষধর সাপেরও দেখা মেলে, তার সঙ্গে রয়েছে অসংখ্য পোকামাকড়ও। এই রাজবাড়ির যে বংশধর এখন আছে বা জমিদার বাড়ির বংশধর যারা এখন আছে, তারা এই বাড়িগুলোতে এসে দুর্গাপুজোর সময় থাকে। এখানে দুর্গাপুজো হয়। রাজবাড়িটা মোটামুটি ঘুরে দেখলাম, এবার পাশেই আছে পদ্মা নদী, সেটা একটু দেখে আসি। আর এই পদ্মার অপর পারেই আছে বাংলাদেশ।
রাজবাড়ি থেকে পদ্মার ধার দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন খুব কাছে, কিন্তু হাঁটতে শুরু করলাম দেখলাম যথেষ্ট দূরে। তাই সুবলকে বললাম তোর বাইকটা নিয়ে আয়, তোর বাইকে করে যায়, কেননা যেতে আসতে অনেকটা সময় লাগবে আর অনেকটা দূরও আছে। এই যে সামনে রয়েছে পদ্মা। আমি এখন পদ্মার পাড়েই বসে আছি, পাশেই পদ্মার ঘাট, এখানে অনেক স্থানীয়রা স্নান করছে। আর পদ্মার ওই পারে পড়ে যাচ্ছে বাংলাদেশ। এই পদ্মা নদী একটু আগে গিয়ে মানে বহরমপুর সাইডে গিয়ে ভাগীরথী নামে ভাগ হয়ে যাচ্ছে, সে বাংলাদেশ থেকে আসছে পদ্মা হয়ে। পদ্মার এই ধারটা দেখতে বেশ সুন্দর। আমি গঙ্গার অনেক ধার দেখেছি, মানে ঘাট দেখেছি বা গঙ্গা দেখেছি, এত সুন্দর দৃশ্য আমার চোখে এর আগে পড়েনি। সামনের ওইগুলো হচ্ছে জেলেদের নৌকা, ওই নৌকাতে ওরা মাছ টাছ ধরে গঙ্গার মিডিলে গিয়ে। ওই মিডিলে একটা নৌকা যেমন মাছ ধরছে দেখতে পাচ্ছি, এরকম আরও অনেকেই এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নিমতিতা জমিদার বাড়ি। সময়ের সঙ্গে হয়তো হারিয়ে যাচ্ছে তার জৌলুস, ভেঙে পড়ছে একের পর এক দেওয়াল, তবু এই প্রাসাদের প্রতিটা ইট যেন আজও অতীতের গল্প শোনায়। আজকের এই ছোট্ট জার্নি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর এমনই ইতিহাস আর ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।